চাঁদপুরে মাঝির বাজার এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা লাইটার জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও 2 জনের মৃত্যু। আমরা 2টি নাম্বার পেয়েছি এবং অলরেডি আমরা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা মালিকের নম্বরও পেয়েছি, মালিকের নাম পেয়েছি। তার সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস সব পরিচয় আমরা পেয়ে যাব। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে বাংলাদেশের কূটনৈতিক চিঠি, প্রত্যর্পণ চুক্তির আওতায় আনা সম্ভব মনে করে সরকার। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। রূপপুর সহ 9 প্রকল্পে শেখ পরিবারের 80,000 কোটি টাকা দুর্নীতি তদন্ত করছে দুদক। লন্ডনের টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় নৈতিকতা বিভাগের জিজ্ঞাসাবাদ। বিএনপির আন্দোলনের কারণেই ফ্যাসিবাদ হটাতে পেরেছে ছাত্ররা, বললেন মির্জা ফখরুল। ভোটের অধিকার আদায়ে আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা ব্যবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই বা আমাদের কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরাফাতের জানাজা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন, শেখ হাসিনার বিচার হবেই। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। কুমিল্লায় হেনস্থার জন্য জামায়াতকে দায়ী করলেন মুক্তিযোদ্ধা। শাস্তির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কর্মসূচি, ব্যবস্থা নিতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে অবশেষে কমিশন গঠন, প্রধান করা হয়েছে সাবেক বিডিআর মহাপরিচালক ফজলুর রহমানকে। 24 ঘন্টায় রাজধানীতে 93 পেশাদার ছিনতাইকারী গ্রেফতার। লালবাগ ও তেজগাঁওয়ে ধরা পড়েছে সবচেয়ে বেশি, অব্যাহত থাকবে বিশেষ অভিযান, জানিয়েছে পুলিশ। চাঁদপুরের 7 জনের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মেঘনা নদীতে সার বোঝাই জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ডাকাতি বা ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। চাঁদপুরের মেঘনা নদীর মাঝিরচর এলাকা 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নদীতে নোঙর করা ইউরিয়া সার বোঝাই এমবিআল বাখেরা জাহাজ থেকে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমাদের চোখের সামনে এই যে এরকম একটা স্পিড বোটের ভিতরে নিয়ে হাসপাতালের দিকে নিয়ে গেছে। ডাকাতরা ধরে নিয়ে এসে এদিকে চাপায়া দিছে, চড়ার দিকে উঠা দিছে জাহাজটা। চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল এমভিআল বাখেরা। পুলিশের প্রাথমিক ধারণা, চাঁদপুরের নৌসীমানায় প্রবেশের পর জাহাজে হামলা চালায় ডাকাত দল। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাহাজে থাকা নাবিক শ্রমিকদের। ভিন্ন ভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে মরদেহগুলো। ঘটনাস্থল থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। কোনো পরিচয় পাইনি, তবে আমরা চেষ্টা করছি এবং আমরা 2টি নাম্বার পেয়েছি এবং অলরেডি আমরা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা মালিকের নম্বরও পেয়েছি, মালিকের নাম পেয়েছি। তার সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস সব পরিচয় আমরা পেয়ে যাব। ডাকাতি না ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। আমরা এটা তদন্ত করছি। আসলে এটাতে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। এরই মধ্যে নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে নৌ পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শকের বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ। তার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই। পলাশ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ পুলিশ কি জানিয়েছে সেই খবর আপনার মাধ্যমে জানতে চাই। এছাড়া নিহতদের পরিচয় বা মোটিভ কি এখন পর্যন্ত জানা গেছে কিনা সেটি একটু বিস্তারিত জানাবেন। রেজা, এখন পর্যন্ত পুলিশ যতটুকু আমরা দেখেছি যে ঘটনাস্থল থেকে 2টি মোবাইল উদ্ধার করেছে। সেই মোবাইলের সূত্র ধরেই মূলত এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবে, এমনটা জানিয়েছে চাঁদপুরের নৌ পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহিম।
তো আমি এখানকার চাঁদপুরের যে জেলা প্রশাসক তার সাথে কথা বলেছি, এখানকার যারা কোস্টগার্ড, নৌ পুলিশ সবার সাথে কথা বলেছি। এই ঘটনা আসলে কখন ঘটেছে সেটি নিশ্চিত হতে মূলত যে যারা নিহত হয়েছে বা যারা খুন হয়েছে তাদের লাশ পোস্টমর্টম করার পর মূলত আসলে বোঝা যাবে যে তাদের মৃত্যুটা কখন হয়েছে। কারণ গতকাল চট্টগ্রাম থেকে জাহাজটি সার নিয়ে সিরাজগঞ্জে যাওয়ার কথা, কিন্তু সকাল 10টা নাগাদ সিরাজগঞ্জে পৌঁছার কথা থাকলেও যখনই জাহাজ পৌঁছায়নি তখনই এই জাহাজের মালিক পক্ষ যোগাযোগ করা শুরু করলো, জানতে পারলো যে চাঁদপুরের নৌসীমানায় জাহাজটি আটকা পড়ে আছে। পরে 999-এ ফোন করে মূলত পুলিশকে জানানো হয় এবং পুলিশ সাথে সাথে এই খবর নিয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একেবারেই জাহাজের ভেতরে 5 জনের লাশ একেবারে পড়া ছিল, সেই লাশগুলো উদ্ধার করা হয়েছে এবং সেখানে একেবারে মুমূর্ষ অবস্থায় 3 জনকে উদ্ধার করা হয়, তাদেরকে সদর হসপিটালে নিয়ে আসা হয়। এর মধ্যে 2 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ হসপিটালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। আর একজনকে তারও অবস্থা মুমূর্ষ, তবে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আর এছাড়া পুলিশ আসলে ঘটনা তদন্তে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে এবং খুব দ্রুত সময়ে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে হয়তো। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ডাকাত দল এই ঘটনাটা ঘটিয়েছে। রাজা, নিশ্চয়ই সেই খবরের বিস্তারিত পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। দর্শকদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার। এরই মধ্যে এ নিয়ে দিল্লিকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত সরকারের সাথে এ নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। 5 আগস্ট থেকেই দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। এই অস্বস্তির প্রধান ইস্যু যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান তা স্পষ্ট হয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরে। গণহত্যা, গুম খুন সহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় এরই মধ্যে মামলা হয়েছে 300-র কাছাকাছি। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার কথা বলেছে প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় শক্তিগুলো দাবি তুলেছেন তাকে দেশে ফিরিয়ে আনার। 4 মাসের মাথায় শুরু হলো আনুষ্ঠানিক চেষ্টা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে এর আগে এ নিয়ে কয়েক দফা বৈঠক করেছে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আওয়ামী লীগ প্রধানকে ফেরাতে কাজ শুরু করেছে সরকার। পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের কি কি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। এরই মধ্যে দ্রুততম সময়ে শেখ হাসিনা সহ গেল সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করতেও নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রূপসহ 9 প্রকল্পে শেখ হাসিনা পরিবারের 80,000 কোটি টাকা দুর্নীতি তদন্ত করছে দুদক। 5 সদস্যের একটি বিশেষ দল এই তদন্ত পরিচালনা করছে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরও নানা অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সে অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা। টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। দুদকের বিবৃতিতে বলা হয় এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 মিলিয়ন ডলার বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে পাচার করা হয়। এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টি লিমিটেড নামে কোম্পানি খোলা হয়। রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে।
রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে হংকং ও কেইম্যান আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভর্ট $300 মিলিয়ন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। দুদকের বিশেষ তদন্ত দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে প্রাথমিকভাবে তাদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে পাঠানো হয়েছে একটি বিশেষ অনুরোধপত্র। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আবার ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জের জনসভায় আওয়ামী নির্যাতনের ইতিহাস তুলে ধরে বলেন, বিএনপি 15 বছর লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। সহকর্মী শাহরিয়ার সৈকতের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনে বিস্তারিত। ধানের শীষ নিয়ে জনসভাস্থলে হুইল চেয়ারে এলেন বয়োবৃদ্ধ ইয়াসিন আলী। ষাটোর্ধ্ব আফসার আলীর শরীর জুড়ে বিএনপির নির্বাচনী প্রতীক। কথা বলতে গিয়ে আবেগাপ্লুত। 3 বার ধান দিছি, 3 বার। তবু আমি বিএনপি ছাড়ি না। মনে রাখেন, আমার যদি জীবন দাঁড়াতে চলে যাবে, তবু আমি বিএনপি ছাড়বো না। স্বাধীন হয়েছে, স্বাধীনতার মধ্যে কথা বলতে পারছি, এইটাই আমার আনন্দ লাগছে। আমরা কখনোই ভয়ের মধ্যে ছিলাম না, আমরা কখনো সংখ্যাবোধ করিনি, কারণ পাশে আছে আমাদের বিএনপির মতো বড় রাজনৈতিক দল। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের এই জনসভা ঘিরে বেলা 12টা থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারা আসতে শুরু করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকায় তার অংশগ্রহণ সমাবেশকে করেছে উৎসব মুখর। বক্তব্যে মির্জা ফখরুল প্রান্তিক উপস্থিতির মাঝে তুলে ধরেন বিগত দিনে আওয়ামী সরকারের অত্যাচার নির্যাতনের বিপরীতে বিএনপির ধারাবাহিক আন্দোলনের কথা। বলেন, সেই আন্দোলনে ভর করেই সাহস দেখিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি, সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। তৃণমূলের এই জনসভায় মির্জা ফখরুল বলেন, শান্তিতে নির্বাচন করতে চায় বিএনপি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে জনগণের ক্ষমতা। হুঁশিয়ার করেন প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে আবারও 5 আগস্টের মতো রাজপথে নামার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমরা দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়। 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দায়িত্বশীল ব্যক্তিদের ভুল, উত্তেজনাকর, বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার তাগিদও দেন তিনি। দেশটা কারো বাপের না ভাই, এটা আমার রক্তের পানি করা দেশ। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমরা দান পাইনি, আমরা প্রাণ দিয়েছি, জান দিয়েছি, রক্ত দিয়েছি সেই বাংলাদেশ আমাদের। বন্ধুরা, সেই বাংলাদেশের জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ঘিরেও, এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবুও মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে মানুষের কাছেই আসার সিদ্ধান্ত দলটির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন সেই সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটালেন নিজের নির্বাচনী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এসে। এই জনসভার মঞ্চ থেকে তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব, বললেন জনগণই সকল ক্ষমতার উৎস। সাইফুদ্দিন রবিন,
যমুনা নিউজ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন চা ভালোবাসেন? তাহলে ড্রয়িং রুমে আসেন। চা রেডি। এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সংস্কার ছাড়া কোনো গতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঐক্যমত থাকলে যে দলই ক্ষমতায় আসুক তা পরিবর্তন করতে পারবে না। তিনি জানিয়েছেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে সেসব সংস্কার কার্যকরে মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেমিনারে আইনজ্ঞরা বলেন, দ্রুত মামলা জট কমানোর উদ্যোগ না নিলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর সেরিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সংলাপে অংশ নেন আইন উপদেষ্টা, চিফ প্রসিকিউটর, রাজনীতিবিদ সহ সিনিয়র আইনজীবীরা। এ সময় সবার বক্তব্যে উঠে আসে বিচার বিভাগে দলীয়করণ, অব্যবস্থাপনা, দুর্নীতি, মামলা জট সহ নানা অনিয়মের কথা। একটা ল ইউনিভার্সিটি না থাকলে কিভাবে আপনি সায়েন্টিফিক লয়ার তৈরি করবেন? এভিডেন্সটা হয়ে যাচ্ছে সাক্ষী বেসড, জেরা বেসড। সেখানে লয়ারদের জেরা শেখার সুযোগ কোথায়? কয়জন লয়ার জেরা শিখতে পারবে? অনেক সময় এমন হয় যে জাজরা হয়তো জানেও না। এই কোর্ট স্টাফদের দুর্নীতি যাতে আমরা আটকাতে পারি, সেজন্য আমাদেরকে এখানে মিডিয়াকে আরো বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আমাদের জন্য আই থিঙ্ক এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার যে আমাদের এই সুপ্রিম কোর্টে নারীদের সংখ্যা যেরকম আছে, অন্যান্য কোর্টে একটু বাড়ছে এখন, বাট সুপ্রিম কোর্টে ভয়াবহ অবস্থা নাই বলা যায়। আমাদের আইনজীবীদের সংখ্যা অনেক বেড়েছে, বাট বিচারপতিদের সংখ্যা কেন জানি বাড়ে না। আইন আপনি কাগজে লিখে রাখলেন, সেটাকে এনফোর্স করার জন্য যদি শক্তি প্রয়োগের ব্যবস্থা না থাকে এবং ইচ্ছা না থাকে, তাহলে এটা অর্থহীন। বিচারকদের উপর রাজনৈতিক চাপের কথা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এজন্য রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধ ও বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ দেন তিনি। বিচ্ছিন্নভাবে এগুলো বিশ্লেষণ করলে ভুল হবে। এই সবগুলো তৈরি হয়েছে এই যে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয়, তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন। ফলে আমাদেরকে অনেক বিচারককে ছুটিতে পাঠাতে হয়, কত কিছু করতে হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করা হলে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক তাকেও পরিবর্তন করতে পারবে না। বছর খানেক সময় পাই, অন্তত এই কাজগুলো করে যাব, তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে। সংস্কার যতই বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায়, সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। উচ্চ আদালত অসীম ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ফাঁসিতে ঝুলতে দেশে আসতেই হবে শেখ হাসিনাকে। জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর 4.5 মাস সিএমএইচে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে মারা যায় সে। দ্বিতীয় জানাজা শেষে রাতেই উত্তরা 14 নম্বর সেক্টর কবরস্থানে ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর 4.5 মাস সিএমএইচে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে মারা যায় সে। দ্বিতীয় জানাজা শেষে রাতেই উত্তরা 14 নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে আরাফাতকে। রাজধানীর উত্তরার জামিয়া রাউজাতুল মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের মিছিলে গিয়েছিল মাত্র 12 বছর বয়সী এই কিশোর, কিন্তু তখনও থেমে থেমে তুলছিল পুলিশের গুলি। উত্তরার আজিমপুরের সেই বিজয় মিছিলে হঠাৎই আরাফাতের বুকে লাগে একটি গুলি। ছিদ্র হয়ে যায় তার ফুসফুস, ক্ষতিগ্রস্ত হয় পাকস্থলী। কয়েক হাসপাতাল ঘুরে আরাফাতকে ভর্তি করা হয় সিএমএইচে।
চিকিৎসা চলে 4 মাস 18 দিন। কথা ছিল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বিদেশে, কিন্তু তার আগেই রোববার রাতে মৃত্যু হয় তার। উন্নত চিকিৎসার জন্য তার সব কাগজপত্রগুলো আমরা রেডি করি। আজকে তার ফ্লাইট করার কথা ছিল আর কি। প্রত্যেকটা মৃত্যুর বিচার চাচ্ছি দেশ ও সকলের কাছে। এই বিষয়গুলো আমাদের করা লাগবে। সোমবার বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আরাফাতের নামাজে জানাজা। অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে আরাফাতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তৈরি হয় শোকের আবহ। ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিচার দাবি করেন আরাফাতের বাবা। এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যাতে না হয়। জুলাই আন্দোলনে নিহত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা ছাড় দাও ইনশাআল্লাহ বাদ যাবে না, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে। শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। এখনো মৃত্যুর মিছিল শেষ হয়নি, এর মধ্যেই চলছে ষড়যন্ত্র। ভারতে বসে যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিচারের মুখোমুখি হতে মানসিক প্রস্তুতি নেয়ার কথা বলেন তথ্য উপদেষ্টা। ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজা শেষে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামাত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। ঘটনার পর এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনও, পলাতক রয়েছে অভিযুক্তরাও। তবে জামায়াতের উপজেলা সাধারণ সেক্রেটারির দাবি, ব্যক্তিগত কারণেই লাঞ্ছনার ঘটনা, এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। নিজ গ্রামেই অপমান হেনস্থার শিকার হলেন এই মুক্তিযোদ্ধা। ঘটনায় তোলপাড় দেশ জুড়ে। কুমিল্লার 14 গ্রামের পাতরডা গ্রামে লাঞ্ছনার পর এলাকা ছাড়া করা হয় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল কমিটির নির্বাচন নিয়ে আব্দুল হাইয়ের সাথে বিরোধ ছিল একই গ্রামের আবুল হাশেমের বড় ভাইয়ের সাথে। এরই জেরে রোববার হাশেমের নেতৃত্বে 10 থেকে 12 জন মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে অপদস্থ করে। আব্দুল হাই কানু বিগত কয়েকটা বছর, প্রায় 18 বছরে এই দেশের এই অত্র এলাকায় নির্যাতিত। এই অত্র এলাকায় না সারা যদি 14 গ্রাম চিন্তা করেন তাও সে ভাইরাল। 2টা রিং পরেছে ওনার বুকে। আমি এইভাবে বলছি ফোলা বানিয়ে হয়ত উনি মারাও যেতে পারে। এটা সব ছেড়ে দিয়ে যা করছে এতটুকু শেষ, ওনাকে এখন ছেড়ে দাও। ঘটনার পর ফেনীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই মুক্তিযোদ্ধা। কৃষক লীগের রাজনীতির সাথে যুক্ত কানু কেন্দ্রীয় কমিটির সদস্য, করেছেন এমপি নির্বাচনও। নিজ দল আওয়ামী লীগের সাবেক এমপির নির্যাতনের পর হত্যাসহ 9 মামলায় আসামি হয়ে ঘর ছাড়া হন 10 বছর আগে। বছরখানেক হলো গ্রামে ফেরেন তিনি। তখন থেকেই কাটত ঘরবন্দি দিন। গতকাল দুপুরে বাজারে যাওয়ার সময় লাঞ্ছনার শিকার হতে হয় তাকে। জামাত শিবিরের খেলা মোহাম্মদ আবুল হাশেম মজুমদার, ওহিদুর রহমান এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি। বীর মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায় ক্ষুব্ধ সহযোদ্ধারা। তাদের অভিযোগ, লাঞ্ছনায় নেতৃত্ব দেওয়া আবুল হাশেম সহ অন্যরা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তারাদের নামের আগে তারা রাজনৈতিকভাবে জামাতের রাজনীতি করে, এটা সর্বজন স্বীকৃত। আমরা মামলা করব, পরবর্তী পর্যায়ে আমরা যত উঠছে যাওয়া প্রতিবাদ প্রতিরোধ সবকিছু আমরা আস্তে আস্তে সবকিছু করব।
উপজেলা জামাত সেক্রেটারির দাবি কোনো রাজনৈতিক কারণে নয়, পারিবারিক বিরোধের জেরে লাঞ্ছিত হয়েছেন আব্দুল হাই। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং তার নিজ দলীয় রাজনৈতিক কর্মী হত্যা সহকারে অনেক মামলার আসামি এবং তাদের ব্যক্তিগত বিরোধ রয়েছে। সেই কারণে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা জানি না। যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ বলছে অভিযোগ ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা একটা টিমের মতোই কাজ করছি এবং এটা আমরা গুরুত্ব সহকারে নিয়েই আমরা এই সকল যারা এটার সাথে জড়িত তাদের ধৃত করার চেষ্টা করছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। মুক্তিযোদ্ধা লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আমিন বাবু, যমুনা নিউজ। পিলখানায় বিডিআর হত্যার তদন্তে 7 সদস্যের কমিশন গঠন হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কমিশনের সভাপতি হবেন বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। এছাড়া সামরিক বাহিনীর 2 জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1 জন করে শিক্ষক, সিভিল সার্ভিসের 1 জন ও পুলিশের 1 জন সিনিয়র কর্মকর্তা থাকবেন সদস্য হিসেবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে নির্মম হত্যাকাণ্ড। এই ঘটনায় কমিশন গঠনে হাইকোর্টের নির্দেশনা ছিল। স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিও ছিল। তখন কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের গড়িমসির অভিযোগ তুলে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণাও আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন, কমিশন নয়, বিডিআর হত্যা তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। তবে 5 দিনের মাথায় সোমবার তিনি জানালেন, কমিটি নয়, 7 সদস্যের কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে 1 জন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, পুলিশের 1 জন উপরের লেভেলের 1 জন কর্মকর্তা থাকবেন। উপদেষ্টা বলেন, নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্তে অটল আছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরও অনেকে ঢুকেছে বলেও জানান তিনি। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। 2017 সালের পরে থেকে মানে ওই গণনার ওই সময় এর পরে থেকে যে এইটা হইতে এটার অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। এটা প্রায় 1.5 থেকে 2 বছরের ভিতরে, গত 1.5-2 বছরের ভিতরে। বিজিবি দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে দুষ্কৃতকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেশীয় উৎস থেকে অনুসন্ধান না করে এতদিন LNG এবং কয়লাভিত্তিক গ্যাস প্রকল্পে আগ্রহ বেশি ছিল, এ কারণে শক্তিশালী করা হয়নি বাপেক্সকে। একনেক সভা শেষে ব্রিফিং অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানিয়েছেন, মার্চের আগে সংশোধন হবে চলতি বাজেট। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 2000 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে 364 কোটি টাকার সাফারি পার্ক প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি অন্তর্বর্তী সরকারের 4র্থ একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য এলেও কমেনি মূল্যস্ফীতি, তবে নিয়ন্ত্রণের উদ্যোগ থেমে নেই। তিনি বলেন, ছোট ছোট প্রকল্প হাতে নেওয়া হবে যা মানুষের কাজে লাগবে। বার্ষিক উন্নয়ন বাজেট, এই তিনটার সমন্বয় করে পুরো বাজেটের আকারটা, বাজেটের প্রকৃতিটা দেখতে হবে এবং একটা সংশোধিত বাজেট তৈরি করতে হবে। জানুয়ারির শেষের দিকেই হওয়া ভালো, কিন্তু ফেব্রুয়ারিতে একটা যাতে সংশোধিত বাজেট দেওয়া যায়।
রাজধানীতে ছিনতাই বিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৯৩ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি। পুলিশ জানিয়েছে এরই মধ্যে লালবাগ ও তেজগাঁও বিভাগে সবচেয়ে বেশি ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। দুপুরে ঢাকার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। ছিনতাই কমে না আসা পর্যন্ত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজধানীতে বেড়েছে নানা অপরাধ। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে ছিনতাই আর ডাকাতির ঘটনা। দিনের আলো ফোরাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় মূল্যবান নানা মালামাল। হতাহতের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এবার ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানায় ডিএমপি। অতিরিক্ত কমিশনার জানান, মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় জড়িত ৪ ছিনতাইকারীও রয়েছে এই তালিকায়। তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা, ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে, এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা জামিনে বেরিয়ে আবারও যেন অপরাধে না জড়াতে পারে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগরীতে আমরা প্রায় ২ কোটির মতো লোক বসবাস করি। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায়। ছিনতাই প্রবণ এলাকা ও ছিনতাইয়ের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমরা যদি পিছনের গাড়িগুলো থেকে ২ জন নামে গিয়া ৪ জন নামে গিয়া ওই ছিনতাইকারীটাকে বাধা প্রদান করি, ওরে ধরে ফেলা কিন্তু সম্ভব। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামী ২ সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে শেখ হাসিনার আমলে তৈরি করা ত্রুটিপূর্ণ ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ সংশোধনের কাজ। সহজ করা হবে ইমারত নির্মাণ বিধিমালাও। বিকেলে রিহাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। এদিকে রিহাব বলছে, বিতর্কিত বিধিমালার কারণে আবাসন খাত সংকটে পড়েছে। রাজধানীর বিআইসিসিতে ৫ দিনব্যাপী রিহাব ফেয়ারের উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান। এ সময় আবাসন খাতের ব্যবসায়ীরা বিগত সরকারের আমলে তৈরি করা ড্যাপ এবং ইমারত নির্মাণ বিধিমালার নানা ত্রুটি তুলে ধরেন। রাজুক চেয়ারম্যান জানান, অংশীজনদের সাথে আলোচনা করে ত্রুটিপূর্ণ ড্যাপ সংশোধন করা হচ্ছে। গুরুত্ব পাচ্ছে পরিবেশ সুরক্ষার বিষয়। ২ সপ্তাহের মধ্যে সংশোধনের কাজ শেষ করা হবে। জানান, সহজ করা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালাও। এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে জিনিসটি বিবেচনা করছেন এবং আমরা মোটামুটি গুছিয়ে নিয়ে আসছি এবং বিধিমালাটা এমনভাবে করা হচ্ছে যাতে করে আমাদের যে অকুপেন্সি সার্টিফিকেট, যেটা আগে অনেক, আমি বলবো এক কথায় যে সমস্যা সংকুল ছিল, বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী ২ সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলবো। কৃষি জমি এবং জলাশয় নষ্ট করে ভবন নির্মাণ করা যাবে না উল্লেখ করে রাজুক চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করতে হবে। চুক্তির বাইরে ক্রেতার কাছে অতিরিক্ত কোনো অর্থ দাবি করা যাবে না। র্যাবের পক্ষ থেকে যেসব ফ্ল্যাটগুলো করা হয়, এটা অনেক সময় নেওয়া হয়। যদি ৩ বছরের কথা থাকে, আমার কাছে এমনও কমপ্লেন থাকে যেটা ৬ বছরে শেষ হচ্ছে না। এটি একটি বিষয়। এবং ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি, তারপরে সময় মতো ফ্ল্যাটগুলো হ্যান্ডওভার না করা এবং ফ্ল্যাট শেষ হওয়ার পরেও অতিরিক্ত টাকা দাবি করা, আমি সবার কথা বলছি না, অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। রিহাব সভাপতি জানান, নির্মাণ সামগ্রী এবং নিবন্ধন খরচ বেড়েছে। পাশাপাশি ত্রুটিপূর্ণ বিধির কারণে সংকটে পড়েছে আবাসন খাত। বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022-35 প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে আমি বলবো, এবং সৃষ্টি করা হয়েছে ভবন নির্মাণে নগরবাসীর মধ্যে বৈষম্য।
রিয়া ফেয়ারে অংশ নিয়েছে 110টি প্রতিষ্ঠান। আবাসন খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিপিএল এর মিউজিক ফেস্টকে কেন্দ্র করে টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে। বাধ্য হয়ে সাধারণ দর্শকদের চড়া দামে কিনতে হচ্ছে টিকিট। এমনকি মিডিয়ার জন্য বরাদ্দকৃত অংশেও ভাগ বসিয়েছে কালোবাজারিরা। নজরদারি চালিয়ে বেশ কয়েকজন ব্ল্যাকারকে আটক করে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এদিকে জাল টিকিট চক্রের কয়েকজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলেই মিউজিক ফেস্টের টিকিট সোল্ড আউটের ঘোষণা দেয় বিপিএল কর্তৃপক্ষ, কিন্তু ভেতরের চিত্র ভিন্ন। দর্শকের আসন অধিকাংশই ফাঁকা। প্রশ্ন ওঠে, এত টিকিট তাহলে কিনলো কে? ভাই টিকিট বিক্রি করবেন নাকি ভাই? কঠিন প্রশ্ন, সহজ উত্তর, টিকিট গেছে কালোবাজারিদের হাতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য টিকিট ব্ল্যাকার। তারাই 500 টাকার টিকিট বিক্রি করছে কয়েক গুণ বেশি দামে। অফিসিয়ালি সোল্ড আউট হওয়ায় বাধ্য হয়ে শ্রোতাদের বেশি দামে টিকিট কিনতে হচ্ছে। অনেকক্ষণ ধরে নজরবন্দি করে বেশ কয়েকজন টিকিট ব্ল্যাকারকে আটক করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এমনকি মিডিয়ার জন্য বরাদ্দ টিকিটও এসেছে ব্ল্যাকারদের হাতে, সেটাই তারা বিক্রি করছে। আমার এক বড় ভাই চাকরি করে দিচ্ছে আমার ঢোকার জন্য একটা মিডিয়া সিল মার্কেট টিকিট। হ্যাঁ, উনি বলতেছে যে আপনার থেকে নিছে। আপনার থেকে কি কেউ টিকিট নিছে? যারা 500 টাকা করে টিকিট কিনা 1000, 2500, 3000 টাকা করে বিক্রি করতেছে, এগুলো তো ঠিক না, এগুলো তো জনভোগান্তি। শুধু টিকিট ব্ল্যাকই না, বিপিএল মিউজিক ফেস্টকে ঘিরে সক্রিয় হয়েছে জাল টিকিট চক্র। এরকম বেশ কয়েকজনকেই আটক করেছে পুলিশ। বাংলাদেশের মানুষ এমনিতেই সঙ্গীত প্রিয়, আর পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান যখন গাইবেন তখন তাদের এই সঙ্গীতের প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে জায়গায় ব্যাঘাত ঘটেছে। চাইলেও তারা গান শুনতে পারছেন না টিকিট ব্ল্যাকারদের দৌরাত্ম্যের কারণে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।